যে কারণে আমরা বললাম যে দেখেন এইখানে হিন্দু সম্প্রদায়ের অনেকে আছেন, বিশ্বাস করে আছেন। স্বাভাবিকভাবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলিত এই বাংলাদেশ, এবং এইখানে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির, হিন্দুদের পূজায় কোন মুসলমান বিশেষ করে না যায়? মুসলমানদের ঈদ এবং কোরবানিতে হিন্দু অনুসারী ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের পরে হিন্দুদের অবস্থা, তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা ঈদ কোরবানিকে ঘিরে, স্বর্ণের দোকানদার বলেন, সেলুনে নাপিত বলেন, কিংবা আপনার অন্যান্য ব্যবসায়ী বলেন। তো এই যে আমাদের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন, এখানে কোনো সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক সংঘাত নাই। যেই ঘটনাগুলো ঘটছে, যাবৎকাল ঘটছে, এগুলো অনেকগুলো ঘটনা পলিটিক্যালি মোটিভেটেড, অনেকগুলো ঘটনা ব্যক্তি স্বার্থে ঘটে। যেমন আমার এলাকায় গলাচিপা উপজেলায় আমার কাছে হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দ এসেছেন মন্দির নিয়ে, তাদের দ্বন্দ্ব মন্দিরের জায়গা নিয়ে। কার সাথে একজন ব্যক্তি ওই মন্দিরের জায়গায়, যেটা বলে আপনার তিনি তার জমি বলে দাবি করছে, আবার এদিকে যারা এই কমিটির লোকজন তারা তাদের একটা প্রতিষ্ঠান, তাহলে দ্বন্দ্বটা কিন্তু হিন্দুদের। আবার অনেক জায়গায় দেখা যায় এরকম হিন্দু মুসলমান জমি ক্রয় করছে, যেটা একেবারেই দুইজন ব্যক্তির মধ্যে কিংবা দুইটা পরিবারের মধ্যে, সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে জাতীয় পর্যায়ে রূপ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই যে আপনার, আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকায় দেখলাম যে 12ই সেপ্টেম্বর প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলছিল যে 5ই অগস্ট থেকে এই পরিবর্তনের পর 20 অগস্ট পর্যন্ত 1068টি হামলা হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়িঘর হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে 506টির মালিক বা 6টি ঘটনার সাথে একেবারেই আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সংশ্লিষ্ট। যদিও আমার ব্যক্তিগত প্রত্যাশা একটি হামলা এবং অঘটন ঘটবে না, এইটাই আমি চাই, এবং আমাদের দলের কোন নেতৃবৃন্দ কোথাও কোনো এই ধরনের হামলা করেছে এই রকমের কোন ঘটনা আমার মনে হয় কেউ দেখাতে পারবে না। কারণ আমরা এই সহিংসতা, এই অপরাজনীতি আমরা বন্ধ চাই। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, দেখা যায় তারা আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন। চট্টগ্রামে, ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কাছে এক্সাম্পল বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস, বাড়ি ময়মনসিংহের গৌরীপুর। আমি ডাকসুর ভিপি 28 বছর পরে নির্বাচন হয়েছে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি। আমার রুমে গিয়ে তারা আমাকে শাসালো যে এখান থেকে বের হইলে খবর আছে। শেষ পর্যন্ত সেদিন 2019 সালের 22শে ডিসেম্বর, বাঁকা, আমার এখনো মেরুদণ্ডে ব্যথা সেই দিন সে হামলার ঘটনায়। এখন আমি যদি মামলা করি, এখন যে সে সময় আমার মামলা নেওয়া হয় না, নিত না, এখন তো মামলা নিবে। সঞ্জিত চন্দ্র দাস সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা, অন্যান্য আছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম। এখন সঞ্জিত চন্দ্র দাসের ঘটনাটা কি সাম্প্রদায়িকতার বিবেচনা আসবে? সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাদ্দাম সহ তার আগের যে সমস্ত 4-5টা কমিটির মধ্যে সঞ্জিতকে দেখা আমার দৃষ্টি সবচেয়ে উগ্র একটা মানসিকতার ছেলে ছিল। অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল, তার মতো উগ্র আমি অন্যদের মাঝে দেখিনি। তাহলে এটা কি সাম্প্রদায়িকতার ঘটনা হিসেবে এটা চিহ্নিত হবে? তো আপনারা এখানে কাউন্সিলর এসেছেন, আপনাদের মাধ্যমে মেসেজ যে আপনারা যেহেতু সারা দেশে রুট লেভেলে কাজ করেন, এই ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ব্যবসায়িক বিষয়কে যারা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করবেন, এগুলো নিয়ে আপনারা একটা প্রতিবাদ করবেন। এবং আমাদের এখানে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনরাও থাকলেও অনুরোধ করবো আপনাদেরকে, দেখেন আপনাদের নাম বেচা, মাথা বেচা তারা ইন্ডিয়ান এম্বাসির হাই কমিশনার দাওয়াত খায়, ওইবার থেকে কিছু ডলার পায়। প্রত্যেক বছর তাদেরকে দাওয়াত করে নিয়ে যায়, বিভিন্ন প্রোগ্রামের নাম দিয়ে 5 স্টার 3 স্টার হোটেলে রাখে, খাওয়া দাওয়া করায়, আসার সময় লাখ 5 টাকা দিয়ে দেয়, 2 লাখ টাকা দিয়ে দেয়। এই বিভিন্ন সংগঠন করে এইখানে তারা ওইখানকার এজেন্ডা বাস্তবায়নে নানা ধরনের অঘটন ঘটায়। এবং চট্টগ্রামের ঘটনাটা আমি বিশ্বাস করি সাধারণ কোন হিন্দু এর সাথে জড়িত ছিল। সুপরিকল্পিত ভাবে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, যে এটা অলরেডি সেল করার জন্য, যে বাংলাদেশে ইউনুস সরকারের আমলে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, যেটা ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের মতো থার্ড ক্লাস পলিটিক্স এই সুবিধা নেওয়ার জন্য ট্রাম্প একটা টুইট করেছিল যে বাংলাদেশের মাইনরিটিদের উপর খুব হামলাটা হচ্ছে, আমি ক্ষমতায় থাকলে না, যদিও ট্রাম্প এখন প্রেসিডেন্ট। কিন্তু এটা শুধুমাত্র ইন্ডিয়ান কমিউনিটির ভোট পাওয়ার জন্য ট্রাম্প এই স্ট্যান্ডটা নিয়েছিল। কিন্তু আমরা নিজেদের দেশের স্বার্থে এই বিষয়টাতে আমাদের একটু সতর্ক এবং সচেতন থাকা দরকার, যে এখানে কেউ যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে, কেউ যেন উস্কানি দিয়ে
একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি না করতে পারে। তো আমি এবার আপনাদের বিষয়ের আলোকে যেটা আমি মনে করি, সরকার যদি বুদ্ধিমান হইতো, তাদের আশপাশে যদি কিছু বুদ্ধিওয়ালা লোক থাকতো, তাহলে আপনাদেরকে বিলুপ্ত না করে ডাকাইতো সবাইকে, যে আসেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেটা আপনারা কি সরকারের সাথে থাকবেন নাকি সরকারের বিপক্ষে থাকবেন? আপনাদের এইটা যদি সভা করতে ডাকতো, আপনাদের সবাই সরকারকে সমর্থন করত, আপনাদের সহযোগিতা পেত। ঠিক একই ভাবে অন্যান্য পর্যায়ের জনপ্রতিনিধিদেরকে ডাইরেক্ট আউট না করে একটা আলোচনা মত বিনিময় রাখতে পারত। জিয়াউর রহমান যেভাবে আপনার দল করেছিল, আপনারা জানেন যে তিনি ওই সময় সমাজে রাষ্ট্রের উল্লেখযোগ্য ব্যক্তিদের বাসায় তিনি নিজে যেতেন, কথা বলতেন, সরকারে তার দলে দাওয়াত দিতেন, এবং যেই কারণে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিএনপি গঠন করে আজকে বিএনপি কে বাংলাদেশটা মেইন স্ট্রিম পার্টিতে পরিণত করতে পেরেছিল। বিপরীত দিকে এরশাদ সাহেব কিন্তু 9 বছর ক্ষমতায় থেকেও কিন্তু একটা পার্টি করতে পারে নাই, রংপুর সমিতি করছে। রংপুরের ভাইরা মাইন্ড করেন না, কারণ এটা বলছি যে ওইখান ছাড়া আর কোনো জায়গায় খুব বেশি অস্তিত্বটা নাই। এখন সরকারকে আমরাও পরামর্শ দিই, সত্যিকার অর্থে আমাদের আন্দোলন সহকর্মীরা, ছাত্র ভাইয়েরা অনেকেই সরকারে আছে, এবং আমাদেরও একটা অ্যাক্সেস আছে সরকারের একবারে টপ পর্যায়ে পর্যন্ত একটা কথা বলে একটা প্রস্তাব দেওয়ার। কিন্তু সরকার চালানোর জন্য তো অনেকগুলো বডি আছে, কে কোন জায়গা থেকে কি পরামর্শ দেয় এটা আসলে আমরা অনেক ক্ষেত্রে একটু বুঝি না, কনফিউজ হয়ে যাই। তো আমি মনে করি যে যারা বিগত দিনে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নে জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালায় নাই, যাদের গণবিরোধী অবস্থান ছিল না, যারা সাধারণ অ্যাজ এ জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছে, কাউন্সিলর, তাদেরকে অন্তত স্বপদে বহালের আমি পক্ষে। এবং এখন যে পৌরসভা, সিটি কর্পোরেশনের যে আইনগুলো হচ্ছে, যে ওই আইনের দ্বারাই বলা হচ্ছে বিশেষ ব্যক্তি বিবেচনায় তাদেরকে দায়িত্ব দেওয়া। তো আমি সরি যে আমি সবাইকে খুশি করতে পারবো না, কিন্তু যারা জনগণের পক্ষে ছিলেন, যারা জনগণের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, হামলা মামলা করে নাই, জনগণের কে জিম্মি করে নাই, বিরোধী এবং ভিন্ন মতের কারণে হামলা মামলা করে এলাকা ছাড়া করে নাই, এই ধরনের যারা সাধারণ লোক, তাদের পক্ষে আমি আছি, এবং তাদেরকে স্বপদে বহাল করার জন্য আমার জায়গা থেকে তৎপরতা থাকবে, সেটা সরকারের পর্যায়ে আরো আউটসাইডার যে কোনো জায়গা থেকে। তবে আপনাদেরকে বলবো, আপনারা কিছুদিন দেখেন, এখন একটা খুব ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি থেকে উত্তরণ করাটাও আমাদের জন্য জরুরি। কারণ আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার মনে রাখতে হবে, এই সরকারের কাছে আপনারা যেভাবে দাবি দেওয়া জানাতে পারবেন, চাপ দিতে পারবেন, পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে কিন্তু পারবেন না। সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যেটা বলছি যে রাজনৈতিক সরকারগুলো রাজনৈতিক বা দলীয় স্বার্থে অনেক সিদ্ধান্ত নেয় না, ভোটের কথা চিন্তা করে অনেক কথা নেয় না। আমরা বলছি যে এই 53 বছরে আমরা একটা সুযোগ পেয়েছি এই রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, যেখানে সকল নাগরিকরা দল মতের বাইরে কিংবা ঊর্ধ্বে থেকেও তারা নিরাপদ বোধ করবে এবং নাগরিক অধিকার ভোগ করবে। আপনারা যেমন নাগরিকদের অধিকার নিয়ে কাজ করেন, প্রকৃত অর্থে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনায় নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হন, সেটি যেন না হয়। বিচার ব্যবস্থা যেন একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকে, প্রশাসন যেন কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী না হয়। যদি এখনই আমরা কিছু আলামত দেখতে পাচ্ছি, প্রশাসন একদিকে ঝুঁকে যাচ্ছে, হেলে যাচ্ছে, এটা বিপদের লক্ষণ। তো কাজে এই প্রশাসন যেন একদিকে হেলে না যায়, কিংবা সাংবাদিকরা অনেক মনে করছে যারা আপকামিং পাওয়ার পার্টি, সো তাদের কভারেজটা ভালো দিতে হবে, বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে, এই মানসিকতা পরিবর্তন করতে হবে। যার জন্য আমরা বলছি গোটা রাষ্ট্রের একটা সংস্কার প্রয়োজন, সেক্ষেত্রে অন্তত সরকারের একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। তো সরকারকে ক্ষমতায় থাকতে হলে জনভিত্তি এবং জনসমর্থনের পাশাপাশি এই যে যারা জনপ্রতিনিধি, তাদের সাথে একটা কানেক্টিভিটি দরকার। তো আমরা আমাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছে দিব, আশা করি সরকার আপনাদের সমর্থন এবং সহযোগিতা, এই সুযোগ হাতছাড়া করবে না।